হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে 18 তারিখ আমাদের একটা নতুন নোটিফিকেশান টিআরবিটিতে পেয়েছি। রিসেন্টলি যে মন্ত্রিসভায় পোস্টের কথা এসেছিল এসটিপিজিটির সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ওই নোটিফিকেশানটা অফিসিয়ালি আমরা পেয়ে গেছি আজকে টিআরবিটির ওয়েবসাইটে। তো ওই নোটিফিকেশানে কী কী মেনশন করা হয়েছে ফুল ডিটেলস আমি অ্যানালাইসিস করব। প্রত্যেকটা পার্ট ভিডিওটা একটু বড় হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস আপনারা পাই টু পাই দেখে নেবেন যাতে ফর্ম ফিল আপ বা এরপর যে কোনো ভেরিফিকেশান রিলেটেড মেরিট লিস্ট রিলেটেড কোনো প্রবলেম যাতে অ্যারাইজ না হয়। প্রথমত আমরা জিস্টে চলে যাচ্ছি। প্রথমত নোটিফিকেশানের যে ডেটটা হয়েছে সেটা আমরা একটু বলছি। কত তারিখ? 18 তারিখ 8 মাস 2025। আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে 29 তারিখ 8 মাস 2025 থেকে কত দিন রয়েছে আমাদের? 15/9/2025 অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত রয়েছে। এর আগে আপনারা করে নেবেন। এরপর আমরা যদি দেখি আমাদের অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট 15 তারিখ 9 মাস 2025, ফাইনালাইজড করারও লাস্ট ডেট 25 সেম তারিখ, এবং পেমেন্টের ডেট লাস্ট 17 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের। কোন দিন অ্যাডমিট কার্ড বের হবে সেটা পরবর্তীতে আপডেট দেওয়া হবে। ডেট অফ টেস্ট অর্থাৎ পরীক্ষার দিন আমাদের লড়াইয়ের দিন হবে 2 তারিখ 11 মাস 2025, অর্থাৎ নভেম্বরের 2 তারিখে আমাদের পরীক্ষা হবে, তাও সানডেতে। সময় কয়টা? 12টা থেকে 2:30 পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট অন্যান্য পরীক্ষার মতো। টেস্ট সেন্টার আগরতলাতে হবে, অন্য কোথাও হবে না। ত্রিপুরার শুধুমাত্র আগরতলাতেই হবে, এবং টেস্ট ভেন্যু কোন স্কুলে বা কোথায় পড়বেন সেটা আপনাদের মেনশন করে দেওয়া হবে অ্যাডমিট কার্ডে। চলুন এবার প্রত্যেকটা ডিটেলস আমরা আস্তে আস্তে করে পড়ে নিই এবং প্রত্যেকটা ডিটেলসের উপর আমরা ফোকাস করি। এখানে যেগুলোতে আমি হাইলাইট করেছি সেগুলোই ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যাপ্লিকেশনের কথা বলেছে 29 তারিখ থেকে শুরু হচ্ছে, 15 তারিখ পর্যন্ত চলবে। এবং এরপর যদি আমরা দেখি, সরি ফর দ্য ইন্টারাপশন, এরপর যদি আমরা দেখি পোস্টগুলো দেওয়া রয়েছে। ইংলিশের জন্য 70টা পোস্ট টোটাল, বাংলার জন্য 50, হিস্ট্রি 71, পলিটিক্যাল সায়েন্স 65, ফিলোসফি 6টি, জিওগ্রাফি 80, ককবরক 75, সংস্কৃত 20, ইকোনমিক্স 80, ফিজিক্স 55, কেমিস্ট্রি 59, বায়োলজি 45, ম্যাথমেটিক্স 50, কমার্স 33, সোশিওলজি 70, সাইকোলজি 86, কম্পিউটার সায়েন্স 118 অর্থাৎ টোটাল পোস্ট যদি আমরা দেখি 1033টা পোস্ট রয়েছে, যার মধ্যে সবগুলো মিলিয়েই কথা বলা হয়েছে। এবং তার মধ্যে রিজার্ভড যে SC STর জন্য এটা পার্ট করে দেওয়া হয়েছে, ইউআরদের জন্য পার্ট করে দেওয়া হয়েছে, এবং পিএইচের জন্য এক্স সার্ভিসম্যান ESM এক্স সার্ভিসম্যানের জন্য পার্ট করে দেওয়া হয়েছে। সেই পোস্টগুলো আপনারা দেখে তারপর বুঝে নেবেন। এবং রিজার্ভেশন অফ উইমেন যেটা রয়েছে 33% হরাইজন্টাল রিজার্ভেশন, যদি প্রয়োজন পড়ে সেটা অ্যাপ্লাই করা হবে। ইম্পর্ট্যান্ট যেসব বিষয়গুলো আমাদের দেখতে হবে, আমাদের যে এক্সামের বাইবেল অর্থাৎ সিলেবাস আমরা পেয়ে যাব টিআরবিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পেয়ে যাব, trb.tripura.gov.in। সেখানে আমরা পেয়ে যাব সিলেবাস। যে এক্সামে আমরা পরীক্ষা দিতে চাই সেই এক্সামের সিলেবাস আমরা পেয়ে যাব। 3 নম্বর পয়েন্টটাতে কী বলা হয়েছে, আমরা পুরো বিষয়টা কিন্তু প্রসপেক্টাস এবং তার পাশাপাশি নোটিফিকেশনের উপর গুরুত্ব আরোপ করে পড়ছি। 3 নম্বরে আমরা যদি দেখি, ক্যান্ডিডেটের অ্যাডমিশনের যে টেস্টের অ্যাডমিশনটা হবে এটা প্রভিশনাল হবে, অর্থাৎ একটা আইডিয়ার উপর বেস করে হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের স্ক্রুটিনি কমপ্লিট হয়। এর আগে পর্যন্ত সেটা প্রভিশনাল হয়ে থাকবে। তার মাঝখানে কেউ যদি কোনো রকমের এলিজিবিলিটি রিলেটেড কোনো ফল্ট বা এরর পেয়ে থাকে, তাহলে তার যে ক্যান্ডিডেটচার আছে সেটা বাতিল হয়ে যাবে যে কোনো পর্যায়ে। মনে রাখবেন কথাটা। আর পরীক্ষার সময় আমরা যে ফর্ম ফিল আপ করবো সেটার জন্য 100 কেবির ফটো এবং 60 কেবির সিগনেচার আপলোড করতে হবে। তার পাশাপাশি আমরা যদি দেখি ফিসটা ইউআরের জন্য 300 এবং SC ST PH এর জন্য 200 করে পে করতে হবে।
পোস্ট গ্রাজুয়েট টিচারের যদি দেখি 6 নম্বর পয়েন্ট যেটা মেনশন করেছে, ক্যান্ডিডেট হ্যাজ টু সিলেক্ট দ্য সাবজেক্ট ওয়াইল অ্যাপ্লাইং অনলাইন অ্যাজ পার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। অর্থাৎ আপনার যদি ইংলিশে মাস্টার্স থাকে ইংলিশটাকে সিলেক্ট করতে হবে, পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স থাকলে পলিটিক্যাল সায়েন্সটাই সিলেক্ট করতে হবে। একটা সাবজেক্ট যেটাই সিলেক্ট করবেন সেটা পরবর্তীতে চেঞ্জ করা সম্ভব নয়, সেটা সম্ভব হবে না। সুতরাং যখন সিলেক্ট করবেন তখন ভেবে চিন্তে সুন্দর করে সিলেক্ট করবেন, আপনাদের মাস্টার ডিগ্রি সাবজেক্টটাই সিলেক্ট করবেন। মেরিট লিস্ট যেটা ক্রিয়েট করা হবে সেটা কিসের ভিত্তিতে ক্রিয়েট করা হবে? মোটামুটি আপনি যদি বলতে পারেন 150-এর মধ্যে 75 হচ্ছে ইউআরের জন্য পাস মার্ক এবং 150-এর মধ্যে 68 হচ্ছে SC ST PH এর জন্য পাস মার্ক। তবে বিষয় হচ্ছে আমার পোস্ট হচ্ছে 1033, সেই অনুযায়ী 50%-এর উপরে যারা পেয়েছে তাদের থেকে মেরিট লিস্ট ক্রিয়েট করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শুধুমাত্র 75 পেয়ে গেলেই যে আপনার ট্যাট ক্লিয়ার হয়ে যাবে এমন কোনো ব্যাপার নয়। আপনার অ্যাটলিস্ট প্রথমে 75 পেতে হবে বা 68 পেতে হবে যদি আপনি SC ST PH হয়ে থাকেন। তারপর সেখান থেকে আপনি যদি এর বেশি পেয়ে থাকেন মেরিট লিস্ট অনুযায়ী আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এরপর আমরা যদি দেখি 9 নম্বর যে পয়েন্টটা বলেছে 50% or 45% যেটা অ্যাপ্লিকেবল হবে, সেটা কি বলেছে? or more marks and having one certificate scrutinized does not confer any right to any candidate for recruitment। অর্থাৎ নিয়োগের জন্য কোনো ক্যান্ডিডেট যে এই অধিকার দাবি করতে পারে এরকম কোনো ব্যাপার নয়। মেরিট লিস্টের মধ্যে তার নাম আসতে হবে, তারপর গিয়ে তাকে রিক্রুট করা যাবে। ফাইনাল রেজাল্টটা আমাদের দেখতে হবে, যেটা আমাদের ফাইনাল রেজাল্টই বটে, এবং তার উপর আমরা আমাদের যে স্যাংশন পোস্ট রয়েছে তার উপর ভিত্তি করে ফাইনাল রেজাল্টটা প্রোভাইড করা হবে। এবং অ্যাজ সিলেক্টেড নাম্বার অফ ক্যান্ডিডেট ডিপেন্ডিং অন দ্য নাম্বারস অফ পোস্ট ভ্যাকেন্ট হু অবটেন মিনিমাম 50%, যারা কিনা 50% পেয়েছে কিংবা তার বেশি পেয়েছে কিংবা SC ST থেকে 45% পেয়েছে তাদেরকে কিংবা তার বেশি পেয়েছে তাদেরকে সার্টিফিকেটের জন্য ডাকাতে পারে বেসড অন দেয়ার মেরিট লিস্ট। এরপর 12 নম্বর যে পয়েন্টটা রয়েছে, candidature of the candidate will summarily be rejected if she or he remains absent during scrutiny। অর্থাৎ স্ক্রুটিনির সময় যদি অ্যাবসেন্ট থাকে তখন তার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে বলে সেটা ধরা হবে। ক্যান্ডিডেটদের অবশ্যই PRTC থাকতে হবে, PRTC ছাড়া সে অ্যাপ্লাই করতে পারবে না। ইন সার্ভিস যারা রয়েছে তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট মাস্ট, অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে রয়েছেন সেই ডিপার্টমেন্ট থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। 15 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে কি বলা হয়েছে? ক্যান্ডিডেটদের ইনস্ট্রাক্ট করা হয়েছে কি প্রোভাইড করার জন্য? অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার জন্য পরীক্ষার সময়, তার পাশাপাশি ব্ল্যাক বল পেন এবং যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে। 18 নম্বর পয়েন্টে বলা হয়েছে 60 মিনিটসের আগে, মানে টেস্ট কন্ডাক্ট হওয়ার 60 মিনিটসের আগে টেস্টের রুম ক্লোজ হয়ে যাবে, সুতরাং এর আগেই আপনারা এন্ট্রি করে নেবেন। এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশান, কি কি কোয়ালিফিকেশান প্রয়োজন? পোস্ট গ্রাজুয়েশন হতে হবে যে সাবজেক্টটা আপনি অ্যাপ্লাই করবেন সেটার ক্ষেত্রে, অ্যাটলিস্ট 50% মার্ক সেখানে থাকতে হবে, তার পাশাপাশি PH থাকতে হবে, অথবা 45% থাকতে হবে, তার পাশাপাশি যে রেগুলেশন অ্যাক্ট 2002 এবং তার পাশাপাশি NCTর গাইডলাইন অনুযায়ী এবং তার পাশাপাশি রিকগনিশন নর্মস অ্যান্ড প্রসিডিউর রেগুলেশন 2007-এর যেটা রয়েছে সেটা অনুযায়ী 45%। এবং C নাম্বার কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন ইজ রিলেভেন্ট সাবজেক্ট বা অ্যালাইড সাবজেক্ট, মানে নিকটবর্তী যে সাবজেক্টটা রয়েছে সেটার ক্ষেত্রে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনার 4 বছরের BA B.Ed যেটা রয়েছে বা BSc B.Ed যেটা রয়েছে সেটা আপনি করতে পারেন, তবে মাস্টার্স যে কোনো একটা সাবজেক্টে আপনার লাগবেই, সেটা একটু মাথায় রাখবেন। রিল্যাক্সেশন 5% দেওয়া হবে যারা SC ST PH রয়েছে তাদের জন্য, এবং আপনার বয়স 18/8/2025 আগে 40 ইয়ার্সের মধ্যে আপনার করতে হবে। বাট SC ST PH তার পাশাপাশি ESM এর জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 5 বছরের, 45 বছর পর্যন্ত। এবার একটা বিষয়,
যেটা রিলেটেড বা অ্যালাইড পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের কথা বললাম, সেখানে আমরা যদি দেখি 3 নাম্বার কি বলা হয়েছে, একটা ডিগ্রির তখনই ইকুইভ্যালেন্ট ধরা হবে যখন একটা কমিটি থাকবে, ওই কমিটির অনুযায়ী অনুমোদন প্রাপ্ত হবে। বিষয়টা বুঝে নিন, কেউ যদি এমএসসি নিউক্লিয়ার ফিজিক্সে করে থাকে, সেই নিউক্লিয়ার ফিজিক্সের এমএসসিকে কি এমএসসি ফিজিক্সের মধ্যে আনা যাবে বা নির্ধারণ করা যাবে কিনা সেটা ডিটারমাইন বা নির্ধারণ করবে ইকুইভ্যালেন্স কমিটি। মাথায় রাখবেন বিষয়টা। ধরুন কথার কথা আপনার কোনো একটা সাবজেক্টে বা নিকটবর্তী, যেমন ফিজিক্সের মধ্যে বললাম কি নিউক্লিয়ার ফিজিক্স, এটা যদি মনে করে ইকুইভ্যালেন্স কমিটি যে ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের পোস্টের ক্ষেত্রে তারা নিউক্লিয়ার ফিজিক্স করেও অ্যাপ্লাই করতে পারবে, তাহলে সেই ডিসিশন নেবে ইকুইভ্যালেন্স কমিটি। এটা অন্যথায় অন্য কেউ নিতে পারবে না। তবে বিষয়টা হচ্ছে আপনার যে ডিগ্রিটা তারা রেকগনাইজড করবে বা সাপোর্ট করবে বা রাইট বলবে, সেটা রাইট হতে হবে। আপনি যদি তাদেরকে ইনফর্ম করা ছাড়া কোনো ধরনের এরকম কাজ করে থাকেন, তাহলে সেটা যে কোনো সময় রিজেক্টেড হতে পারে, সেটা একটু মাথায় রাখবেন। আর এই কাজটা আপনার করতে হবে, বোর্ডকে অ্যাপ্লাই করার জন্য করতে হবে 15 সেপ্টেম্বর 2025 আগে। তো বিষয়টা এই জায়গাটা, যাদের অ্যালাইড সাবজেক্ট রয়েছে তারা এই বিষয়টা একটু ভালোভাবে পড়ে তারপর অ্যাপ্লাই করবেন। টেস্টের ফির কথা একটু আগেই বলেছি, 300 টাকা ইউআর, আর এসসি এসটি পিএইচের জন্য 200 টাকা। টিআরবিটি যে পরীক্ষা নেবে, সেন্টার কোথায় পড়বে? সেন্টার পড়বে অনলি আগরতলাতে, এর বাইরে অন্য কোথাও সেন্টার পড়বে না। কোয়েশ্চেন প্যাটার্ন 150 নাম্বারের হবে, এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে। তার পাশাপাশি আমরা যদি দেখি শুধু ম্যাথ সাবজেক্টের জন্য 150টি কোয়েশ্চেন না হয়ে 75টি কোয়েশ্চেন হবে, তবে প্রত্যেকটা কোয়েশ্চেন 2 করে ক্যারি করবে এবং যেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ইংলিশ বেঙ্গলিতে কোয়েশ্চেন হবে এবং আমরা যদি দেখি ওএমআর আনসার শিটে ইংলিশে ইনস্ট্রাকশন থাকবে। যদি কোনো ল্যাঙ্গুয়েজ রিলেটেড কনফিউশন ক্রিয়েট হয় তাহলে ইংলিশ ভার্সনটাকে অ্যাপ্রোপ্রিয়েট বলে ধরা হবে। ক্যান্ডিডেটদের ইনস্ট্রাক্ট করা হচ্ছে যে তারা অ্যাডমিট কার্ডে কারেক্ট হয়েছে কিনা, অ্যাপ্লাইয়ের পর যখন অ্যাডমিট কার্ডটা রিলিজ হবে তখন দেখতে হবে, এবং অ্যাকনোলেজমেন্ট পেজের সঙ্গে সেটা মিলছে কি না সেটা দেখতে হবে। যদি না মিলে থাকে তাহলে ইমিডিয়েটলি বোর্ডের কাছে আপনি ইনফর্ম করতে হবে, আপনাকে যেতে হবে বোর্ডের কাছে, তারা সেটার নেসেসারি কারেকশন করে দেবেন। এরপর আমরা যদি দেখি আমাদের পেমেন্ট যে প্রসিজারটা রয়েছে সেটা হচ্ছে আপনি টিআরবিটির ওয়েবসাইটে যাবেন, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে ধাপে ধাপে সমস্ত ডিটেলস ফিল আপ করে আপনার ফর্ম ফিল আপ করবেন। এরপর পেমেন্টের অপশন আসবে, পেমেন্ট করার পর পেমেন্টের প্রিন্ট করে নেবেন, অ্যাকনোলেজমেন্ট পেজটা তখনই বেরিয়ে যাবে এবং তার পাশাপাশি পেমেন্টের স্লিপটা নিয়ে রাখবেন ফর ফিউচার প্রেফারেন্স। যদি যখন আপনি অ্যাপ্লাই করবেন পোস্টের জন্য সিজিপিএ যদি দিয়ে থাকেন, তাহলে সিজিপিএর ক্ষেত্রে যে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পেয়েছেন, ধরুন আপনার মার্কস পেয়েছেন 59.99, সেটাকে আপনি 59.99ই লিখবেন, 60 লেখার কোনো প্রয়োজন নেই। অ্যাটলিস্ট 2 ডেসিমাল পয়েন্ট আপনি লিখতেই পারেন, 60 লিখবেন না, যেটা রয়েছে সিজিপিএর মধ্যে সেটাই দেবেন, অন্যথায় এটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। 9 নাম্বার যেটা বলা হয়েছে যে অ্যাডমিট কার্ডের মধ্যে যদি আপনার পরীক্ষার সময় কি কি প্রোভাইড করতে হবে, অ্যাডমিট কার্ড প্রোভাইড করতে হবে এবং তার পাশাপাশি যে কোনো একটা ফটো আইডেন্টিটি প্রুফ, যেটা এপিক হতে পারে, প্যান হতে পারে, আধার হতে পারে। তবে ক্যান্ডিডেটদের প্রেজেন্ট হতে হবে 2 ঘন্টা আগে প্রেজেন্ট হয়ে 30 মিনিটস বিফোর টাইম, টেস্ট টাইম রুমের মধ্যে চলে যেতে হবে এবং সেখানে সিট নিতে হবে এবং গেট ক্লোজ হবে 60 মিনিটস বিফোর, অর্থাৎ টেস্ট শুরু হওয়ার 1 ঘন্টা আগে গেট ক্লোজ হয়ে যাবে। সিল ব্রেক করার পর সব কিছু প্রশ্নপত্র ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন, যদি কোনো ঠিক না থাকে তাহলে ইনভিজিলেটরকে ইনফর্ম করতে হবে। এবং ওএমআর শিট যদি আমরা দেখি কি বলা হয়েছে, ক্যান্ডিডেটকে বলা হয়েছে ওএমআর শিটের যে অ্যাটেন্ডেন্স শিটটা রয়েছে সেখানে আপনি সিগনেচার করবেন এবং আপনার কিন্তু ডাবল সিগনেচার রয়েছে, ফুল সিগনেচার করবেন, অ্যাপ্রোপ্রিয়েট প্লেস লিখে করবেন ওএমআর শিটটিও, কোয়েশ্চেন বুকলেটেও, এবং যখন আপনি জমা দিয়ে যাবেন তখন সেই অ্যাটেন্ডেন্স শিটেও আপনার সিগনেচার লাগবে এবং যারা ইনভিজিলেটর থাকবে তাদেরও সিগনেচার কিন্তু লাগবে আপনার ওএমআর শিটে, তার পাশাপাশি আপনার বুকলেটের মধ্যেও।
জি নাম্বার পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু লিভ হিজ অর হার সিট আনটিল ডিউরেশন অফ দ্য টেস্ট ইজ ওভার, অর্থাৎ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ক্যান্ডিডেট তার সিট ত্যাগ করতে পারবে না। ওএমআর এর মধ্যে আপনি চাইলে সেখানে ইনকারেক্ট অপশান চুজ করে আবার কারেক্ট অপশানে যেতে পারবেন না, একবার যেখানে ক্লিক করেছেন সেটাই ধরা হবে আনসার। পেন্সিলের ব্যবহার একদমই না, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এবং তার পাশাপাশি ক্যান্ডিডেটকে বড় হাতের নাম লিখতে হবে, সিগনেচার দিতে হবে এবং রোল নাম্বার মেনশন করতে হবে। যেহেতু ওএমআরএ করা হচ্ছে অর্থাৎ অপটিক্যাল স্ক্যানার রয়েছে, সেহেতু আমাদের দুটো যে বৃত্ত রয়েছে সেখানে আমরা ফিল আপ করতে পারবো না। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস, এটা হচ্ছে কারেক্ট মেথড, এটা হচ্ছে ইনকারেক্ট মেথড। আমরা রাইট চিহ্ন দেব না, আমরা ক্রস চিহ্ন দেব না, আমরা হালকা করে বৃত্ত দেব না, আমরা দুটোর মধ্যে দাগও দেব না। যেগুলো কারেক্ট যে সিকোয়েন্স রয়েছে সেটা এভাবেই করতে হবে। এরপর রাফ ওয়ার্কের জন্য কোনো এক্সট্রা শিট প্রোভাইড করা হবে না। যেই বুকলেটটা দেওয়া হবে, যে কোয়েশ্চেন বুকলেটটা দেওয়া হবে, সেই বুকলেটের যে এক্সট্রা স্পেস থাকে সেখানে আপনার রাফ ওয়ার্কটা করতে হবে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড স্টুডেন্ট রয়েছেন বা যারা পরীক্ষা দেবেন পিএইচ ক্যাটাগরি থেকে, তাদের অ্যাটলিস্ট 40% কিংবা তার বেশি ফিজিক্যাল পিএইচের যে লেভেল রয়েছে সেটা থাকতে হবে। এবং আপনারা যদি স্ক্রাইবের জন্য চান, সেই স্ক্রাইব কখনো ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ হতে পারবে না ক্যান্ডিডেটের। এবং আপনার স্ক্রাইবকে অবশ্যই 7 দিন আগে অর্থাৎ আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের 7 দিনের মধ্যে যে ফর্মালিটিগুলো রয়েছে সেগুলো ফিল আপ করবেন। এবং তার পাশাপাশি স্ক্রাইব যে রয়েছে তার কিন্তু কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট এসটিপিজিটির জন্য যা প্রয়োজন তার থেকে কম হতে হবে। এবং যাবতীয় খরচাপাতি ক্যান্ডিডেটকে বহন করতে হবে, টিআরবিটি সেটার বহন করবে না। টেন্টেটিভ আনসার কি আপলোড হওয়ার পর আপনারা কি করবেন? আপনারা করবেন হচ্ছে যদি কোনো প্রশ্নপত্রে ভুল থাকে আনসার কিতে, তাহলে চ্যালেঞ্জ করবেন। এরপর ফাইনাল আনসার কি পাবলিশ করা হবে। ফাইনাল আনসার কির মধ্যে একটা ব্ল্যাক মার্ক রয়েছে, বিভিন্ন ভেজাল হয় দেখে এরকম হচ্ছে। ফাইনাল আনসার কি যখন আপলোড হয়ে যাবে তখন একজন সাবজেক্ট এক্সপার্টি সেটা দেখবেন এবং এক্সপার্টের দ্বারাই প্রকাশিত হবে। এবং ফাইনাল আনসার কি প্রকাশিত হওয়ার পর কোনো রকমের অ্যাপিল পসিবল নয়। ইট মাস্ট very careful be noted that views of the concerned subject expert about the feedback will be treated as complete and final, অর্থাৎ তিনি যা দেবেন সেটাই ফাইনাল বলে ধরা হবে। এবং আপনার পাশের পর রেজাল্ট ডিক্লারেশনের পর আপনার পাশের পর স্ক্রুটিনিতে দেখাবে। স্ক্রুটিনির জন্য এইসব যাবতীয় ডিটেলস আগে থেকে ওনারা প্রোভাইড করে দিয়েছেন। এবং তার পাশাপাশি স্ক্রুটিনিতে যখন যাবেন পাস করার পর সেখানে দুটো সেট ফটোকপি রাখতে হবে এবং তার পাশাপাশি আপনার অরিজিনাল ডকুমেন্টসও রাখতে হবে। এবার বলেছে কি when 2 or more candidates obtain same mark, অর্থাৎ যখন সেম মার্ক পেয়ে যাবে তখন কি করা হবে? তখন জাজের জন্য প্রথম যে মেথড হবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে যে এগিয়ে থাকবে, যে বড় হবে তাকে সিনিয়র ভেবে সিলেক্ট করা হবে। আবার যদি ডেট অফ বার্থে যদি আপনার একই রকম থাকে তাহলে সেখানে একাডেমিক কোয়ালিফিকেশান জাজ করা হবে। যার একাডেমিক কোয়ালিফিকেশান ভালো, একাডেমিক পারফরমেন্স ভালো, তাকে প্রায়োরিটি প্রোভাইড করা হবে। এবার টোটাল জিস্টটা এখানে রয়েছে। পুরো নোটিফিকেশানের প্রসপেক্টাস এবং তার পাশাপাশি যাবতীয় বিষয়গুলো আমি এখানে আলোচনা করেছি। পাই টু পাই দেখে নেবেন, আবার পড়ে নেবেন, যেখানে আমি হাইলাইট করেছি সেই পয়েন্টগুলো আবার বারবার পড়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। আর আপনার যদি কোনো কোয়েরি থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনার কমেন্ট বক্স আপনার জন্যই রয়েছে। থ্যাংক ইউ সো মাচ।